আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই তোমরা যারা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে ইন ডিটেল জানতে চাও এবং শিখতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতে আমরা জানবো ফিউচার ইনডিফিনিট টেন্স কি। তো ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো একটি কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যদি ভবিষ্যতে কোনো একটি কাজ ঘটবে এরূপ বোঝায় তাহলে বুঝবো কি সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বাংলায় আসলে কিভাবে চিনব? বাংলায় যেটা বাক্য দেয়া থাকে সে বাক্য দেখে আমরা কিভাবে বুঝবো যে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স কি না। তো বাংলা যদি আমরা চিনতে চাই তাহলে আমাদের চেনার জন্য যে কাজটা করতে হবে, বাক্যের শুরুতে যদি দেখো কর্তা অর্থাৎ সাবজেক্ট থাকে, তারপর কর্ম, তারপর হচ্ছে ক্রিয়াপদ। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের শুরুতেই কি থাকবে? কর্তা থাকবে, তারপর কর্ম থাকবে, তারপরে ক্রিয়াপদ থাকবে এবং ক্রিয়াপদের শেষে বে, ব, বা, বি, বেন ইত্যাদি যে কোনো একটি উল্লেখ থাকবে। বেও থাকতে পারে, বও থাকতে পারে, বাও থাকতে পারে, বিও থাকতে পারে, বেনও থাকতে পারে। এখন যদি আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইংরেজিতে চিনতে চাই তাহলে আমরা কী দেখে চিনতে পারবো? ইংরেজিতে চেনার জন্য ইংরেজির কী রয়েছে? একটা স্ট্রাকচার বা গঠন রয়েছে। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এখন কথা হচ্ছে, তাহলে আমরা জানতে পারলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কয়টা? দুইটা, একটি হচ্ছে শ্যাল আর একটি হচ্ছে উইল। তো চলো আমরা এক্সাম্পল সহকারে একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে একটি এক্সাম্পল রয়েছে, সে একটি বই কিনবে। দেখো তো বাংলা চেনার জন্য কি বলা ছিল? শুরুতে কি থাকবে? কর্তা। দেখো তো এখানে কর্তাকে সে, তারপর হচ্ছে কর্ম একটি বই এবং ক্রিয়াপদ হচ্ছে ক্রয় করা বা কেনা। এবং এই ক্রয় করার শেষে দেখো তো কি রয়েছে? বয়কারে বে। বলা ছিল ক্রিয়াপদের শেষে কি থাকবে? বে থাকবে। তাহলে দেখো তো কিনবে, এটা হচ্ছে ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের শেষে কি রয়েছে? বে রয়েছে। তাহলে আমরা কনফার্ম যে এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন কথা হচ্ছে, এই বাক্যটিতে আমরা কিভাবে বুঝবো যে সে কর্তা আর একটি বই হচ্ছে কর্ম? তো এই কর্তা এবং কর্ম অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করার জন্য আমি একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছিলাম পূর্বের এপিসোডগুলোতে, যে বাক্যটিতে ক্রিয়াপদ রয়েছে, সেই ক্রিয়াপদকে যদি কে অথবা কি দ্বারা প্রশ্ন করো, যদি কে দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু তোমরা কর্তা বা সাবজেক্ট পাবা। আর যদি ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু তোমরা কি পাবা? কর্ম অথবা অবজেক্ট পাবা। দেখো তো ওখানে কিনবে, এটা কিন্তু ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে তোমরা কে দ্বারা প্রশ্ন করো, কে একটি বই কিনবে, সে একটি বই কিনবে, তাহলে সে এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা। আর যদি ক্রিয়াপদ কিনবে এক্ষেত্রে কী দ্বারা প্রশ্ন করো, যে সে কি কিনবে, তাহলে কী দ্বারা কিন্তু প্রশ্ন করা হলো, সে কি কিনবে? একটি বই কিনবে, তাহলে একটি বই হচ্ছে এখানে কর্ম অর্থাৎ অবজেক্ট। এবং ক্রয় করা বা কেনাটা হচ্ছে ভার্ব। কারণ এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে সে, একটি বই হচ্ছে অবজেক্ট বা কর্ম, এবং ক্রয় করা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে স্ট্রাকচার অনুপাতে আমাদের প্রথমে কী বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এখানে সে, তো সের ক্ষেত্রে আমরা হি ইউজ করতে পারি, সি ইউজ করতে পারি। তো আমি এখানে হি ইউজ করেছি। তারপরে কী বসার কথা? অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল। অ্যান্ড এই অক্সিলারি ভার্ব সাধারণত সাবজেক্ট কোন পার্সন এবং কোন নাম্বার তার উপর ডিপেন্ড করে। তো চলো আমরা দেখে নেই যে এখানে যে অক্সিলারি ভার্ব শ্যাল এবং উইল আছে, এই শ্যাল কোথায় বসে এবং উইল কোথায় বসে। যদি সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্ট যদি কী হয়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে কি বসবে? শ্যাল। আর যদি সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হয় সেক্ষেত্রে কী বসবে? উইল। তো দেখো তো হি এখানে কোন পার্সন? হি কিন্তু এখানে থার্ড পার্সন। তো থার্ড পার্সন হলে কী বসার কথা? উইল। তো সেক্ষেত্রে আমরা হির পরে বা সাবজেক্টের পরে কী বসাবো? অক্সিলারি ভার্ব উইল। তারপর কী বসার কথা বলো তো? ভার্ব। ভার্বে কিন্তু প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যাকে বলি আমরা। তো ভার্ব হচ্ছে এখানে ক্রয় করা। তো ক্রয় করা ইংলিশ কি? বাই। তাহলে হি উইল বাই।
তারপর কি বসার কথা? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে একটি বই, আর একটি বই আমরা কি লিখব? এ বুক। তাহলে হি উইল বাই এ বুক। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে রয়েছে তুমি বইটি পড়বে। দেখো তো এই বাক্যটিতে কোন শব্দটা দ্বারা ক্রিয়াপদ বুঝিয়েছে? পড়বে। দেখো তো এই পড়বে শেষে কি রয়েছে? বয়কারে বে রয়েছে, এবং শুরুতে কি রয়েছে? কর্তা, তারপরে কর্ম, তারপর ক্রিয়াপদ, এবং ক্রিয়াপদের শেষে কি রয়েছে? বয়কারে বে। তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স বা এই বাক্যটি কোন বাক্য? ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা সাধারণত অনেক শিক্ষার্থী আমরা আছি যারা সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে পারে না, তো তাদেরকে একটা শর্ট ট্রিক আমি এখানে পূর্বেও দিয়েছি যে একটি বাক্যের যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদকে যদি তোমরা কে দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু আমরা কর্তা বা সাবজেক্ট পাবা, আর ক্রিয়াপদকে যদি তোমরা কি দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু কর্ম অথবা অবজেক্ট পাবা। তো দেখো এখানে ক্রিয়াপদ পড়বে, পড়বেকে যদি তোমরা কে দ্বারা প্রশ্ন করো, কে বইটি পড়বে? তুমি, তাহলে তুমিটা কি? সাবজেক্ট বা কর্তা। আর যদি ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করো যে তুমি কি পড়বে? বইটি পড়বে, তাহলে বইটি হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা খুব ইজিলিভাবে কর্তা এবং কর্ম অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু খুঁজে পাইলাম। এখন যদি আমরা এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচার অনুপাতে আমাদের প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে এখানে কি? তুমি। তুমির ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইউ। তারপর অক্সিলিয়ারি ভার্ব শ্যাল অথবা উইল। দেখব ইউ এখানে কোন পার্সন? সাধারণত অক্সিলিয়ারি ভার্ব নির্ভর করে সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার তার উপর। তো ইউ এখানে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন হলে কি বসার কথা বলো তো? উইল। তো সেক্ষেত্রে ইউ এর পর আমরা অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো? উইল। তারপর কি বসার কথা? ভার্ব। ভার্ব কি রয়েছে? পড়া। পড়া ইংলিশ কি? রিড। তাহলে ইউ উইল রিড। তারপর কি বসার কথা? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে বইটি অর্থাৎ দ্য বুক। তাহলে ইউ উইল রিড দ্য বুক। অ্যাট লাস্ট আরেকটি এক্সাম্পল দেখো, এখানে রয়েছে আমরা নদীতে মাছ ধরব। দেখো এই বাক্যটিতে সর্বপ্রথম আমরা কি করব? ক্রিয়াপদ খুঁজে বের করব। তো ক্রিয়াপদ অর্থাৎ দেখো তো কোন শব্দটা দ্বারা কোনো কাজ করা বুঝিয়েছে? ধরব। দেখো তো এই ধরব শেষে কি রয়েছে? ব আছে কি না? তাহলে বুঝবো কি? যদি বাংলায় কি থাকে? শুরুতেই কর্তা থাকে, তারপরে কর্ম থাকে, তারপর ক্রিয়াপদ থাকে, এবং ক্রিয়াপদের শেষে যদি বে, ব, বা, বি, বেন ইত্যাদি উল্লেখ থাকে। দেখো তো এখানে কী রয়েছে? ব আছে কি না? তাহলে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। এখন এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে ক্রিয়াপদের পাশাপাশি আমাদেরকে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে হবে, অর্থাৎ কর্তা এবং কর্ম খুঁজে বের করতে হবে। তো আমরা হচ্ছে এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা, এবং হচ্ছে মাছ হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম, আর নদীতে হচ্ছে এখানে এক্সটেনশন অতিরিক্ত অংশ, আর অতিরিক্ত অংশ সবসময় স্ট্রাকচারের সবার শেষে বসে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ট্রান্সলেট করতে চাই তাহলে স্ট্রাকচার অনুপাতে আমাদের প্রথমে কী বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এখানে আমরা। তো আমরা হচ্ছে এখানে কি ইউজ করব? উই। তারপর আমরা কি ইউজ করব? শ্যাল অথবা উইল অক্সিলিয়ারি ভার্ব। তো উই হচ্ছে এখানে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন হলে কি বসবে? শ্যাল। সেই ক্ষেত্রে উইয়ের পর আমরা কি ইউজ করব? শ্যাল। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তো ভার্ব কি রয়েছে এখানে? ধরা। ধরার ইংলিশ কি? ক্যাচ। তাহলে উই শ্যাল ক্যাচ। তারপর কি ইউজ করব? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে কি? মাছ, ফিশ। তো সেক্ষেত্রে উই শ্যাল ক্যাচ ফিশ। আর এখানে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ, আর অতিরিক্ত অংশ আমরা সবসময় কোথায় ব্যবহার করব? অবজেক্টের পরে। সেক্ষেত্রে এই বাক্যটিতে দেখো উই শ্যাল ক্যাচ ফিশ, এরপর আমরা যেহেতু এক্সটেনশন অতিরিক্ত অংশ অবজেক্টের পরে বসাতে হয় নদীতে, সেক্ষেত্রে ইন দ্য রিভার। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে? উই শ্যাল ক্যাচ ফিশ ইন দ্য রিভার। আর বরাবর মতো আমি তোমাদেরকে একটা শর্ট টিপস পূর্বেও দেখিয়েছি এবং আজকের এপিসোডেও বারবার দেখিয়েছি। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্রিয়াপদকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কী পাবো? সাবজেক্ট বা কর্তা পাবো। আর ক্রিয়াপদকে যদি আমরা কী দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কী পাবো? অবজেক্ট বা কর্ম পাবো। ডিয়ার লার্নার্স, এই ছিল ফিউচার ইনডিফিনিট টেন্স।
আমি পরবর্তীতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ইন ডিটেলস একটি ভিডিও কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।